ঝুপ করে অন্ধকারের মধ্যে গায়ের উপর খানিকটা জল কাতা ছিটকে এসে পড়তে কেমন যেন চমকে উঠল রাম। চারিদিকে তাকিয়ে দেখতে পেল যে কোথাও কেউ নেই। এমনিতেই শীতের সময় মাছ ধরতে আসাটা তার খুব একটা ভালো লাগে না। কুয়াশায় চারপাশটা ঢেকে থাকে, তার উপরে এমন কনকনে ঠান্ডা। কিন্তু গ্রামের শীতের রাতে মাছ ধরতে অন্য কেউ আসে না বলে একা একা এলে তার সুবিধে হয় ভারী। কিন্তু আজ 3 বার জাল ফেলেও কোনো মাছ নদীতে পাওয়া যায় না। তার উপরে এমনভাবে জল কাদা গায়ের উপর এসে পড়তে রামের মেজাজটা খিঁচড়ে গেল। কার এত বড় সাহস রে আমার গায়ে কাদা ছুঁড়ে মারিস? যদি সাহস থাকে একবার সামনে আয়। রামের এমন শাসানি শুনে পেছনে কুয়াশায় ঢাকা জঙ্গলের মতো জায়গাটা থেকে একটা মেয়েলি গলা ভেসে এলো। গায়ে লাগলো নাকি? আমি তো বুঝতেই পারিনি। আমি জলটা ফেলতে গেছি আর তখনই সেটা তোমার গায়ে গিয়ে পড়েছে। রাম মনে মনে ভাবল, এই জঙ্গলের মধ্যে এইখানে মেয়ে এলো কোথা থেকে? তার উপর এই শীতের সময়, চারপাশে কুয়াশার মাঝে। কথাটা ভেবেই রাম আবার বলল, কিন্তু তুমি কে? এই জল কাদা ছুঁড়ে মারলে এমনভাবে, আর এখন বলছো জল ফেলতে গিয়েছিলে? মিথ্যে কথা বলা হচ্ছে। কই কই আলো নিয়ে আসো দেখি। রামের কথা শেষ হতে না হতেই কুয়াশার ভেতর থেকে যেন একটা হলদে আলো তার দিকে এগিয়ে আসতে লাগলো। আরও কাছে আসতেই রাম দেখতে পেল সত্যি সত্যি একটা লণ্ঠন হাতে করে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। কাপড়টা তার সারা গায়ে জড়িয়ে রাখা, সাদা কাপড়। বিধবা মেয়ে বলে মনে হয়। মেয়েটাকে দেখে রামের মনে 2টো প্রশ্ন হলো। প্রথমত, এত শীতের মধ্যেও তার ঠান্ডা লাগে না নাকি? আর দ্বিতীয় প্রশ্নটা হলো, এই রকম জঙ্গলের মধ্যে এমন সময় মেয়েটি এলো কোত্থেকে? তারপরেই মনে পড়ল, এই জঙ্গলের পাশ থেকে যেমন তাদের গ্রামে যাওয়া যায়, ঠিক অন্য পাশ থেকে অন্য একটা গ্রামেও যাওয়া যায়। তাহলে সেই গ্রামের দিক থেকে কি কেউ এসেছে? কিন্তু নদীর ধারে কেন? এত রাতে তুমি নদীর ধারে এসেছো কি করতে? আমার কপাল, কি আর করব বলো? রাতের বেলা যারা নদী থেকে মাছ ধরে নিয়ে যায়, তাদের কাছে হাত পেতে যদি 2-1টা মাছ পাই তাহলে তাই নিয়ে যাই বাড়িতে। মাছ নিয়ে না গেলে বাবার যে খাওয়া হয় না। আমি আর বাবা ছাড়া তো আমাদের কেউ নেই। এমন সময় কুয়াশার ভেতর থেকে একটা কাশির মতো শব্দ শোনা যায়। কেউ যেন কাশছে, আর সঙ্গে কে যেন বলে ওঠে, কোথায় গেলি রে? দরজাটা বন্ধ করে দে, হাওয়া ঢুকছে। এমনিতেই তো আমি মরে রয়েছি, আরও মারবি নাকি? মেয়েটা যেন চমকে ওঠে। ততক্ষণে আশপাশের কুয়াশাটা লণ্ঠনের আলোতে একটু কমেছে। রাম জাল ফেলা বন্ধ করেছে। মেয়েটি তার দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, আমি এখন যাই, বুঝলে? বাবার যদি একবার শরীর খারাপ করে তাহলে বড় বিপদ হয়ে যাবে। আমি যাই, তুমি বরং মাছ ধরে নিয়ে যাওয়ার সময় আমায় একটা মাছ দিয়ে যেও। মাছ রাম পেয়েছিল, তবে অতি সামান্য। তারপরে সঙ্গে থাকা জাল দুটোতে 2-3টে মাছ রয়েছে। তার মধ্যে একটা বড় সাইজের মাছ। সেটাই তুলে নিয়ে সে মেয়েটির হাতে দিতে গেল, কিন্তু মেয়েটা ততক্ষণে চলে গেছে। আশ্চর্য, এইমাত্র তো এখানে ছিল, এর মধ্যেই চলে গেল। মেয়েটা এবং তার বাবা কি তাহলে জঙ্গলের মধ্যে কুঁড়ে ঘর বানিয়ে থাকে নাকি? যাই তো একবার দেখে আসি। কথাটা ভেবে জল থেকে উপরে উঠে এলো রাম। তারপর হাঁটতে হাঁটতে যেদিকে মেয়েটি চলে গেছে সেদিকেই এগোতে লাগলো। দূর থেকে লোকটির এবং মেয়েটির কাটা কাটা কথা ভেসে আসছে। রাম সেদিকে এগিয়ে চলেছে। এগোতে এগোতে কুঁড়ে ঘরের কাছে এসে পড়ল। ভেতরে মেয়েটির গলা শোনা যায়। রাম একবার ডাকল, শুনছো? মাছ নেবে বললে, আমি তোমার জন্য মাছ নিয়ে এসেছি। ঘরে এসো, মাছটা দিয়ে যাও। বাবার বড় শরীর খারাপ করেছে, আমি আর বাইরে বের হব না। কুঁড়ে ঘরের অল্প পাল্লাটা খুলে ভেতরে ঢুকল রাম। ভেতরটা অন্ধকার,
অথচ ভিতরে আলো থাকার কথা ছিল। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই রামের মনে হলো একটা ঠান্ডা হাত যেন তার কাঁধের উপরে এসে পড়েছে। রাম কোনো রকমে বলল, কোথায় গেলে? আরে আমি যে মাছ নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত খিলখিল শব্দ রামের পেছন থেকে শোনা গেল। কে যেন বলে ওঠে, বড় ভালো করেছিস, তোকে আনার জন্যই তো আমি গিয়েছিলাম। তা এমন ভাবে যে তুই চলে আসবি সেটা তো আমি বুঝতেই পারিনি। এখন আমায় খেতে দে, তোর গলাটা আমায় খেতে দে। হঠাৎ করে রামের মনে হলো সব গুলিয়ে গেছে। কোথায় সেই কুঁড়ে ঘর, কোথায় সেই ঘরের ভিতরে থাকা মেয়ে আর তার বাবার কণ্ঠস্বর? সে রয়েছে একটা গাছের তলায়, চারপাশে কালো অন্ধকার আর কুয়াশা, আর সেই কুয়াশার মধ্যে তার কাঁধের উপর শক্ত ধারালো দাঁত দিয়ে কে যেন একটা কামড় বসিয়ে তার গলার এক পাশটা হ্যাঁচকা টানে ছিঁড়ে ফেলল। কাটা ছাগলের মতো ছটফট করতে করতে সে মাটির উপর যখন পড়ল, তখন দেখা গেল তার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা কালো মূর্তি। তার দুটো পা তখন গাছের গুঁড়ির সঙ্গে লেগে রয়েছে। সেইভাবেই রামের ছেঁড়া গলার এক পাশের মাংস সে চিবিয়ে চলেছে। রাম উঠে দাঁড়াবার চেষ্টা করল, চিৎকার করে ডেকে উঠল, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও! কিন্তু কোনো লাভ নেই। এই শীতের রাতে নারায়ণতলা গ্রামের শেষের জঙ্গলের কাছে নদীর ধারে কেউ যায় না। রাম কোনো মতে ওঠার চেষ্টা করতেই রামের উপর ঝাঁপিয়ে পড়ল একটা হিংস্র দাঁতওয়ালা মুখ। চায়ের কাপে বেশ কয়েকবার লম্বা লম্বা চুমুক দিয়ে গাঙ্গুলি মশাই বললেন, তার মানে হরি, তুই আমার কোনো কথাই বিশ্বাস করিস না? আমি যে এখানে বসে তোকে, বাবুকে আর বসন্তকে এত গল্প শোনাই, তার কোনো কিছুই তোর বিশ্বাস হয় না। কি করে বিশ্বাস হবে বলুন তো? প্রত্যেকবার আপনি কোনো না কোনো বিপদের মধ্যে গিয়ে পড়েন, আর প্রত্যেকবারই সেখান থেকে বেঁচে ফিরে আসেন, অথচ আপনার কোনো কিছুই হয় না। আর সব থেকে বড় কথা হলো, একটা মানুষ তার জীবনে এতবার অদ্ভুত ঘটনা দেখে কি করে? আমি কি করে জানবো বলতো? যদি এমনটা হয়েই থাকে তাহলে আমার কি দোষ? তার মানে অমন ঘটনার মধ্যে পড়ে যদি আমার মৃত্যু হতো কিংবা বিপদ হতো, তাহলে তুই সব থেকে বেশি খুশি হতিস, তাই তো? এমন কথা নয় গাঙ্গুলি মশাই। আসলে হরিদা যেটা বলতে চাইছে সেটা আমি বুঝতে পারছি। প্রত্যেকবার আপনি অদ্ভুতভাবে সেই সমস্ত বিপদ থেকে বেঁচে ফিরে এসেছেন, বা অদ্ভুত ঘটনার সাক্ষী হলেও আপনার কোনো ক্ষতি হয়নি। এর কোনো কারণ আপনি খুঁজে বার করতে পেরেছেন এখনো? জানি না, এমনটা আমার কেন হলো জানি না। আমার এমন কোনো ক্ষমতার কথাও জানা নেই, আর তাবিজ কবজও আমার সঙ্গে থাকে না যে এই সমস্ত বিপদ থেকে আমি বেরিয়ে আসব। কিন্তু আমার মনে হয় সব কিছুর সূত্র রয়েছে ওই একটা জায়গাতেই, মনের জোর। মনের জোর আর ইচ্ছা শক্তি দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। এক জায়গায় শুনেছিলাম ভূত প্রেত সমস্ত কিছু আসলে হলো এক ধরনের শক্তি, আর আমাদের মনের শক্তি ইচ্ছা যদি বিশেষ করে সেই সময়ে বেশি হতে পারে, তাহলে সে বিপদ থেকে আমরা সহজে উদ্ধার পেতে পারি। মানে আপনি বলতে চাইছেন বিপদে পড়ে অন্যরা ভয় পেয়ে যায় বলে তাদের সমস্যা বেশি হয়, আর আপনি সেই সময়ও মাথা ঠিক রেখে কাজ করতে পারতেন বলেই আপনি এসব বিপদ থেকে বের হতে পেরেছেন? আমার তো তাই মনে হয় না। না হলে অদ্ভুত অলৌকিক কোনো কিছুতে আমার বিশ্বাস নেই।
আর এই ভূত প্রেতের ব্যাপারটা ওই হলো গিয়ে একটা সোজা ব্যাপার। মৃত্যুর পরে অতিরিক্ত আত্মারা মুক্তি না পেলে নিজের অবস্থানেই সব সময় থেকে যায়। যতদিন পর্যন্ত তাদের মুক্তি না ঘটে তারা তো ফিরে আসবেই, যাবে কোথায়? আত্মা যে রয়েছে তার তো বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে, তাই না? হরি দ্বিতীয়বার সসপ্যানে চা ঢেলে নামিয়ে রাখল। আরেকবার সসপ্যান বসিয়ে নতুন করে জল ফোটাতে লাগলো। বিকেলের এই সময়টা ওরা সকলে মাঝে মাঝে এসে এখানে বসে। যদিও গাঙ্গুলি মশাই বেশিরভাগ সময় গ্রামেই থাকে, গাঙ্গুলি মশাই না এলে ওরা কিন্তু চট করে আসে না, বা আসলেও বেশিক্ষণ বসে না। গাঙ্গুলি মশাই রিটায়ার্ড মানুষ হলেও জমিজমা সংক্রান্ত নানা বাড়ির কাজে মাঝে মাঝেই তাকে জড়িয়ে পড়তে হয়, যদিও তার দাদা এই সমস্ত দেখাশোনা করে। গাঙ্গুলি মশাই মাঝে মাঝে বলেন, ভাগ্য করে এমন একটা দাদা বৌদি পেয়েছিলাম, তাই বিয়ে না করে ফরেস্ট অফিসে এবং এখানে ওখানে গোটা জীবন কাটিয়ে দেওয়ার পরও বাড়িতে এসেই থেতো হয়ে বসতে কোনো অসুবিধেই হয় না। তবে এখন কিন্তু এমন পাওয়া যায় না। শহরের দিকে শুনেছি বড় হতে না হতেই সবার মধ্যে সম্পত্তি নিয়ে ভাগাভাগি হয়ে যায়। কত বৃদ্ধাশ্রম হয়েছে, বাবা মা ঘরের থেকে বেশি নাকি বৃদ্ধাশ্রমে থাকে। আর সেটা হবেই বা না কেন? বাবা মায়েরা নিজেদের সুবিধের জন্য ছোটবেলা থেকেই ছেলে মেয়েকে নিজের থেকে দূর করে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়, যাতে হাত পা ছেড়ে একেবারে বাঁচতে পারে। এটা কিন্তু ভুল কথা। আসলে সবাই তো চাকরি নিয়ে ব্যস্ত থাকে, ছেলে মেয়ের দিকে অতটা নজর দিতে পারে না বলেই তো। তাছাড়া এতে করে ছেলে মেয়েদের ভবিষ্যতও ভালো হয়, তাই না? বড় বড় চাকরি করে টাকা উপার্জন করাটাকে কি ভালো ভবিষ্যৎ বলে বসন্ত? ভালো ভবিষ্যৎ কাকে বলে জানো? যেখানে অন্তত খেয়ে পড়ে ভালোভাবে নিশ্চিন্তে মাথার ওপর কোনো চিন্তা না নিয়ে বাঁচতে পারবো সেটাকে। শহরের মানুষের চাহিদা বেশি, খাওয়া থেকে বেশি অন্য কাজে তারা অকারণে টাকা অপব্যবহার করে। চাইলে তো আমি শহরেও থাকতে পারতাম, সেসব ছেড়ে গ্রামে এসে পড়েছি কেন? এখানে আর কিছু না থাকলেও অন্তত শান্তি রয়েছে। শহরের মানুষ এসব কখনো বুঝবে না। তার মানে বলছেন টাকা উপার্জন করার জন্য চেষ্টা করাটা ভালো, কিন্তু ইচ্ছে করাটা ভালো কাজ নয়? ভালো কাজ নয় কখন বললাম? অবশ্যই ভালো কাজ, কিন্তু সেই টাকা উপার্জন করতে গিয়ে বাকি সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে ছেলে মেয়েকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে তারপর তাদের হাতেই একসময় বৃদ্ধাশ্রমে গিয়ে নাকের জলে চোখের জলে হয়ে যখন তারা ছেলে মেয়ের বদনাম করতে শুরু করে, তখন কিন্তু ভারী রাগ হয়। নিজেরাই যে গাছ লাগানোর জন্য বীজ বপন করেছে তার ফল নিজেরাই খেতে পারে না। আরে জীবনের টাকার প্রয়োজন আছে, কিন্তু টাকাটাই সব নয়। হরি এতক্ষণ পরে বলল, এই কথাটা কিন্তু গাঙ্গুলি মশাই একদম ঠিক বলেছেন। টাকা উপার্জন ভালোভাবে খেয়ে পড়ে শান্তিতে থাকার জন্য। সে টাকা উপার্জন করতে গিয়ে যদি শান্তি ভঙ্গ হয়, এমন টাকার আমার দরকার নেই। এসব কথা থাক, আমাদের আর কি, কলেজে চলে যাব, পড়াশুনো শেষ করে চাকরি পেলে ভালো, না হলে আবার গ্রামে ফিরে এসে কাজই করব। আপনি আমাদের গল্প শোনান তো, এইসব কথা বাদ দিন। এতক্ষণ পরে গাঙ্গুলি মশাইয়ের মুখে হাসি ফুটল। তিনি বললেন, আজ আসার সময় পথের পাশে ডোবার কাছে রতনকে দেখলাম। সে ছিপ ফেলে মাছ ধরছে। তা রতনকে বললাম যে ছিপ ফেলে মাছ না ধরে জালে করে মাছ ধরতে পারিস তো? তার রতন কি বলল জানো? বলল, জালে করে মাছ ধরে বিক্রি করার জন্য, কিন্তু ছিপে করে মাছ ধরার মধ্যে যে আনন্দ আছে, সে আনন্দ আর যাই হোক বাকিরা বুঝবে না। ভুল তো কিছুই বলছেন না।
কতদিন দুপুরে বসে ছিপ করে মাছ ধরা হয়নি। এই বসন্তকাল, কিন্তু আমরা দুপুরে মাছ ধরতে বসবো? সে না হয় বসবে। আমিও একবার এইভাবেই নারায়ণতলা গ্রামে গিয়ে মাছ ধরতে বসেছিলাম। সেখানে এক পরিচিতিদের বাড়িতে উঠেছিলাম। তারপর সেখানকার নদীতে ছিপ নিয়ে মাছ ধরতে গিয়ে যে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল, সে কথাটা আগে শুনে নাও। তারপরে যদি ইচ্ছে থাকে তাহলে সেই বুঝে মাছ ধরতে বসো। ওরা বুঝতে পারল গাঙ্গুলি মশাই এবার গল্প শুরু করতে চলেছে। তিনজনেরই চা শেষ হয়েছিল। হরিদার উদ্দেশ্যে হাত নেড়ে ওরা 3 কাপ চায়ের অর্ডার দিল আবার। তারপরে এদিক ওদিক একবার দেখে নিয়ে গাঙ্গুলি মশাই বেশ জমিয়ে বসে বলতে শুরু করলেন সেই নারায়ণতলা গ্রামের অভিজ্ঞতার কথা। তখন শীতের সময়, সবে মাত্র ফরেস্ট অফিসের চাকরি থেকে রিটায়ার করে বাড়িতে ফিরে এসেছিলাম। তারপর বেশ কিছুদিন বাড়িতে কাটিয়ে নারায়ণতলা গ্রামের উদ্দেশ্যে একবার বেরিয়ে পড়লাম। সেখানেই এক পরিচিত আমার বন্ধু ছিল। তার নাম যতদূর মনে পড়ে গদাই। সে এসেছিল আমাদের শশধরপুরে। তাই একদিন কথায় কথায় সে তাদের গ্রামে যাওয়ার কথা বলল। আমি মনে মনে বললাম, যেতেই যখন হবে তাহলে আর দেরি করে লাভ কি, তার সঙ্গেই বেরিয়ে পড়লে হয়। যেমন ভাবা তেমন কাজ। ওদের নারায়ণতলা রেল স্টেশনে নেমে হাঁটা পথে যখন গ্রামের দিকে যাচ্ছি, গদাই কিন্তু একটা আশ্চর্য কথা বলল। ফরেস্ট অফিসে চাকরি করেছিস, এখানে ওখানে ঘুরেছিস, অনেক কিছু দেখেছিস, আবার শুনেছিস। আমাদের গ্রামে কিন্তু একটা ব্যাপার আছে, বুঝলি? নিশির কথা শুনেছিস তো? নিশি? তার মানে ওই রাতের অন্ধকারে যারা নাম ধরে ডেকে নিয়ে যায়? তেমনই। আমাদের নারায়ণতলা গ্রামের ওই নদীর ধারে যে জঙ্গলটা আছে, তার আশেপাশে এমন অনেক অদ্ভুত ব্যাপার ঘটেছে। অনেকে সেদিকে গিয়ে মারাও পড়েছে। তাদের গলায় গোটা শরীরে অদ্ভুত সব ক্ষতচিহ্ন, যেন কেউ কামড়ে কামড়ে শরীর থেকে মাংস তুলে খেয়েছে একেবারে। অনেকে বলে ওই জঙ্গলে কিছু একটা আছে, কিন্তু সচরাচর এমনটা হয় না। এত বছর এখানে রয়েছি, এমন ঘটনা 4-5 বার আমি শুনেছি। কোনো হিংস্র প্রাণীর কাজও তো হতে পারে। শিয়ালও কিন্তু মাঝে মাঝে একা মানুষকে পেলে দলবল মিলে এমন কাজ করে। আমাদেরও সেইটাই মনে হয়। কিন্তু এই সব কিছু ঘটার পরে এক গ্রাম থেকে এক তান্ত্রিক এসেছিল। সেও জঙ্গলের আশেপাশে ঘুরে বলেছিল যে ওখানে কোথাও এমন কিছু একটা আছে যার নিশির ডাকের মতো ক্ষমতা রয়েছে। আসলে হয়তো সেটা নিশি নয়, কিন্তু সে ভুলিয়ে ভালিয়ে মানুষকে নিয়ে যেতে পারে। আরে তান্ত্রিক তোদের ভয় দেখিয়ে মিথ্যা কথা বলে টাকা লুটে নিয়ে গেছে, আর কিছুই না। ওসব চিন্তা করিস না। কিন্তু আমায় তুই এসব বলছিস কেন? তুই কি এসব দেখেছিস নাকি? তেমন কিছু নয়, তবে একবার নদীর পথে রাতের বেলা নৌকা নিয়ে আসার সময় জঙ্গলের মাঝে কাকে যেন দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। সে 2 হাত তুলে আমায় ডাকছিল। ব্যাপারটা খুলে বলতো। এমনভাবে বললে তো কিছুই বুঝতে পারবো না। আমার কথায় গদাই আমার সমস্ত ব্যাপার খুলে বলতে লাগলো। পথে হেঁটে গ্রামে ঢুকতে তখন অনেকটা সময় লাগবে। দিনের বেলা দুপুরের আলোর মধ্যে গদাইয়ের কথা শুনে কিন্তু এক সময় গাটা কেমন ছমছম করে উঠেছিল। গদাই বলল, আমি নদীতে মাছ ধরেই কাটাই। আমাদের জেলেদের মধ্যে 2 জন ওখানে মারা পড়েছে। আবার শেষবার যে মারা পড়েছিল তার নাম হলো রাম। রাম কিন্তু যথেষ্ট সাহসী ছেলে ছিল। শীতের রাতে একা একা মাছ ধরতে গিয়েছিল। সে যাই হোক, তা একদিন আমি আর আমার সঙ্গে আরেকজন ছিল ভবানী নামে, 2 জনে মিলে নদীর পথে ওপারের দিকে মাছ ধরতে এদিকে আসছি। তখন ভাটার সময়, জল কমে গেছে, তাই মাঝে দিয়ে না এসে সোজা এপারে চলে এলাম। এরপরে নদীর পাড় ধরে ধীরে ধীরে চলে আসবো এই দিকে। সোজাসুজি আসতে গেলে অনেকটা সময় লাগবে,
আর তাছাড়া নদীর স্রোত রয়েছে উল্টো দিকে। ওই জঙ্গলের ধারে যে জায়গাটা, সেখান থেকেই নৌকা নিয়ে আমাদের আসতে হয়। নৌকা নিয়ে বেশ কাছাকাছি পর্যন্ত এসে পড়েছি, এমন সময় ভবানী বলল কি না, আশ্চর্য, কার যেন কান্নার শব্দ শোনা যাচ্ছে না। একটা বাচ্চা ছেলে কাঁদছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, প্রচণ্ড কাঁদছে, যেন কাছাকাছি কোথাও একটা কাঁদছে, তাই না? আচ্ছা আচ্ছা, ওটা কি রে? বলে আমি জলের দিকে নদীর পাড়ের কাছে আঙুল দেখালাম। সেখানে একটা ঝুড়ির মতো পড়ে আছে, আর সেই ঝুড়ির মধ্যে থেকে যেন একটা হাত পা নড়ে নড়ে উঠছে, যেন বাচ্চা কোনো ছেলে ওই ওই ঝুড়ির মধ্যে নদীর পাড়ে এসে ঠেকেছে। ভবানী বলল, আশ্চর্য, ঝুড়িতে করে কোনো বাচ্চাকে কেউ জলে ভাসিয়ে দিয়ে গেল নাকি? এইসব কি ব্যাপার যে হচ্ছে! এ দাঁড়া, আমি নিয়ে আসি। ভবানী জলে নামতে গেল, কিন্তু আমি তাকে বারণ করলাম। শক্ত করে তার কাঁধের কাছটা চেপে ধরলাম। আমার কিন্তু মোটেই ভালো লাগছে না, ব্যাপারটা সুবিধের বলে মনে হচ্ছে না একদম। যাস না ওখানে, হ্যাঁ যাস না, বিপদ আছে ওখানে। আরে কি বলছিস? ওটা একটা বাচ্চা ছেলে, যদি কোনোভাবে ঝুড়িটা উল্টে যায় তাহলে জলের মধ্যে পড়ে ডুবে যাবে। আরে তুই বুঝতে পারছিস না, এতক্ষণ ধরে ঢেউ দিয়ে চলেছে পেছনের দিকে, অথচ ঝুড়িটা এই ঘাটের কাছে এসে আটকালো কেন? আর কোত্থেকেই বা এলো এটা? কাছাকাছি তো এদিকে কোনো জায়গা নেই। আমাদের গ্রাম থেকে যদি কেউ জলে ভাসিয়ে দিয়েও থাকে, তাহলে সেটা এখানে এসে আটকাবে কি করে? ভবানী আমার কথা বিশ্বাস করলো না, কিন্তু সে থেমে গেল। আমি নৌকা নিয়ে জঙ্গলের ঘাটের কাছটা পেরিয়ে আরও খানিকটা সামনের দিকে এগিয়ে চলে এসেছি। এমন সময় দেখলাম ভবানী থরথর করে কাঁপতে কাঁপতে আমায় ডাকছে। তার কথা শুনে সামনের দিকে তাকাতেই অল্প আলো অন্ধকারে দেখতে পেলাম সেই বাচ্চাটা যে ঝুড়ির মধ্যে ছিল, সে হাত পা তুলে এখন ঝুড়ি থেকে হামাগুড়ি দিয়ে নদীর ধারের কাছে উঠতে উঠতে এসে একবার আমাদের দিকে তাকালো। তার দুটো চোখ যেন কালো কুচকুচে অন্ধকারের কয়লার মতো। একটা অদ্ভুত হাসি তার গোটা মুখে ছড়িয়ে পড়ল। তুই বিশ্বাস করবি না, তার দাঁতগুলো যেন মুখ ছাড়িয়ে একেবারে একেবারে তার কান পর্যন্ত গিয়ে পড়েছিল। চোখের সামনে ছেলেটার শরীরের একটু একটু করে বড় হয়ে গেল, আর তারপরে হামাগুড়ি দিয়ে যেন সে নদীর দিকে উঠতে উঠতে বলল, বড় বাচ্চা বেঁচে গেলি, আজকের মতো বেঁচে গেলি রে। আরে একটা বাচ্চা ছেলের কাছে এমনভাবে তোরা ভয় পেয়ে গেলি? না না না, চোখের ভুল দেখেছিস নিশ্চয়ই। আরে আলো আধারিতে কি দেখতে কি দেখেছিস? রাত্রিবেলা অনেক সময় শেয়াল কিংবা শকুনের কান্নার শব্দ বাচ্চার কান্নার মতো বলে মনে হয়, জানিস? হতে পারে শেয়াল ছিল ওখানে, তাকেই ভুল। কিন্তু দুজনে মিলে একসঙ্গে এতটা ভুল দেখব কি করে? এটা তো হতে পারে না। আমি আর এ বিষয়ে কিছু বললাম না। গ্রামটা চলে এসেছিল। গ্রামে 2-3টে দিন কিন্তু ভালোভাবেই কাটালাম। তৃতীয় দিনের সকালে বললাম, কি বলছিস? 2 দিনের জন্য মাছ ধরতে চলে যাবি? 2 দিন পরে ফিরবি? কিন্তু আমি একা একা কি করব এখানে? আরে তুমি দাদাকে সঙ্গে করে নিয়ে যাও, তাহলেই তো হয়। সত্যি তো, তুমি তো 2 দিন থাকবে না, দাদা এখানে একা একা কি করবে? আরে একটা তাড়াহুড়োয় কাজ এসেছে, 2 দিন নয়, এই ধরো আজকে দুপুরে বেরিয়ে পড়বো, আজকে সারা রাত কাটিয়ে কালকে দুপুরে ওই দুপুরে চলে আসবো। একটা রাত শুধু কাটিয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, রাতটা কোনোভাবে কাটাতে পারলেই তো হলো। তবে কাল এসে কিন্তু আর 2 দিন আশেপাশের সব কিছু আমায় ঘুরে দেখাবি। জগাই আমার কথায় রাজি হলো। দুপুরে জগাই বেরিয়ে পড়ল তার নৌকা নিয়ে। গদাইয়ের বউ আমার চেয়ে বয়সে অনেক ছোট, সে আমায় দাদা বলে ডাকত। তাকে বললাম, হ্যাঁ, এমনি এমনি তো আর সময় কাটবে না। তার চেয়ে তুমি একটা কাজ করো তো,
গদাইয়ের যে ছিপটা আছে সেটা আমায় দাও। বাড়িতে শুয়ে শুয়ে আর ভালো লাগবে না, একটু নদীতে গিয়ে মাছ ধরি। ঠিক আছে দাদা, আমি আটা মেখে দিচ্ছি, ওই নিয়ে যাও। উনি কত আটা দিয়ে নদীতে মাছ ধরেছে। শুধু আটার গোলা নয়, তার সঙ্গে দুপুরের খাবারও সে একটা টিফিন বক্সে করে বেঁধে দিল। দুপুর ধরে মাছ ধরবো, খিদে পেলে তখন কি হবে? তাছাড়া গদাইয়ের বাড়ি থেকে নদীর ঘাটটা বেশ খানিকটা দূরে। তাদের পক্ষে দূরে না হলেও আমার পক্ষে বেশ ভালোই দূর। গদাইয়ের বউ বারবার করে বলে দিল, এখান থেকে সোজা চলে গেলে ওই নদীর ঘাট পড়বে, ঘাটে কিন্তু বসবে না। তারপর বাঁ দিকে একটা জঙ্গল মতো জায়গা আছে, সেদিকেও কিন্তু যেও না, জায়গাটা ভালো না। ওটা পেরিয়ে তারপর যে ফাঁকা জায়গা আছে সেখানে গিয়ে বসো। গদাইয়ের বউ বারবার আমায় বলে দিয়েছিল, কিন্তু আমি জঙ্গল মতো জায়গাটাকেই পছন্দ করলাম। আঘাটা জায়গা, ঝোপের মধ্যে থেকে একটু ফাঁকা করে বসতে হয়। তাছাড়া ঘাটে মাছ ধরা যায় না। জঙ্গল জায়গাটা পেরিয়ে ওদিকে যেতে গেলে অনেকটা হেঁটে যেতে হবে। তাছাড়া ওই পাশে নৌকা বাঁধা রয়েছে। তাই আমি বসে পড়লাম সেই জঙ্গলের মতো জায়গাটায়। তখনও কি আর জানতাম যে জায়গার গল্প গদাই আমাকে আসার পথে শুনিয়ে এসেছে, আমি ঠিক সেইখানেই বসে মাছ ধরছি। এতক্ষণ ধরে একটানা গল্প বলে চলেছিলেন গাঙ্গুলি মশাই, আর সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল। এবার চুপ করে থেমে চায়ের বাকি অংশটুকু গলায় চালান করতেই বসন্ত বলল, তার মানে নারায়ণতলা গ্রামের যে জঙ্গলে ওই গদাই এবং ভবানী সেই বাচ্চাটাকে দেখেছিল, সেই জায়গার কথাই আপনি বলছেন? তাতে কি হয়েছে? আপনি তো গিয়েছিলেন দিনের বেলা। দিনের বেলা তো সেখানে চিন্তা করার কোনো বিষয় নেই। তা নেই, কিন্তু জায়গাটা যে সেটাই তখন তো আমি বুঝতে পারিনি। আমি দুপুর মাছ ধরতে গিয়েছিলাম। এখানে চার করে বসে মাছ ধরা সম্ভব নয়, তাও বসলাম। আটার গুলি মাখিয়ে তারপর প্রথমে হুইল ছিপ ছুঁড়ে ফেললাম সামনে, আর ছোট ছিপটা দিয়ে কাছে বসে ছোট ছোট মাছের জন্য ধরতে লাগলাম। তার আগে সঙ্গে আনা খাবারটা মেখে খানিকটা মতো ছড়িয়ে দিয়েছিলাম, যদি কিছু সুবিধে হয়। দুপুরের এই সময়টা নদীর জল শান্ত থাকে, তাই সেটা ছিল আমার কাছে সবচেয়ে বড় সুযোগ। সেখানে বসে অনেকক্ষণ পরে কিন্তু মাছ জমতে শুরু করলো। টুকিটাকি ছোট ছোট মাছ উঠতে লাগলো, পুঁটি মাছ, তারপর তেলাপিয়া এবং ছোট চারা পোনা মাছও পেতে লাগলাম। কিন্তু এই সবে আমার চলবে না, আমার চাই বড় মাছ। হুইলের বড় পাতলাটার দিকে মাঝে মাঝে নজর রেখে চলেছি, লাভ কিছুই হচ্ছে না। তবে ছোট মাছ যতটা ধরা যায় তত ধরে ফেলেছি। যতই সময় যায় ততই কিন্তু কৌতূহল বাড়তে থাকে, বড় মাছ পাবো কি পাবো না। আর এর সঙ্গে আরেকটা ব্যাপার লক্ষ্য করতে লাগলাম। সূর্য মাথার ওপর থেকে যতই পশ্চিমের দিকে হেলতে শুরু করছে, বারবার যেন মনে হচ্ছে পেছনে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা আছে। আমি কিছু দেখতে পারছি না, শুনতে পারছি না, শুধু অনুভব করতে পারছি। গদাইয়ের বউ তাড়াতাড়ি ফিরতে বলেছিল, কিন্তু উঠতে পারলাম না, কারণ ঠিক তখনই যেন ওই বড় হুইল ছিপের বড়শিতে কিছু একটা ঠোক্কর দিতে লাগলো। আর একটু পরেই একটা হ্যাঁচকা ফাটনা টানে। ডুবিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের ছোট ছিপ ফেলে আমি হুইল ছিপটাকে ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে সোজা উঠে দাঁড়িয়ে পড়লাম। হুইল শুধু গুটিয়ে চলেছি, আর এদিকে জলের মধ্যে বড় মাছটা যেন বসে থাকে, টেনে নিয়ে এদিক ওদিক চলছে। আমি জানি
ভালো করে হুইল বড়শিতে মাছটাকে প্রথমে জলের মধ্যে খেলাতে হয়, তারপরে তুলে আনতে হয় অনেক পরে। আমি তেমনটাই করে চলেছি। এসব করতে করতে যত সময় পেরোলো তত কপালে বিন্দু পর্যন্ত ঘাম দেখা দিল। ক্লান্ত হয়ে পড়তে লাগলাম ধীরে ধীরে। একটু পর জলের মধ্যে মাছটা যেন শান্ত হয়ে এলো। এই এত সময়ের মধ্যে আশেপাশে কিন্তু কোথাও কিছুই দেখিনি। শুধু দূরের দিকে নদীর ওপারের দিকটাতে কিছু নৌকো দেখতে পাওয়া গেল। সূর্য পশ্চিম আকাশে হেলেছে, লাল হয়ে রয়েছে আকাশটা। এমন সময় মাছটাকে আমি তুলতে পারলাম। বড় সাইজের একটা মাছ, অন্তত 1.5 কিলো তো ওজন হবেই। খুশি মনে মাছটাকে তুলে বড় ব্যাগটার মধ্যে সেটাকে ভরে ফেললাম। তখনই যদি সেখান থেকে চলে আসতাম তাহলে বোধহয় আর কোনো চিন্তা ছিল না। মনে মনে ভাবলাম, একটা মাছ যখন পেয়েছি, আরও একটা মাছ পেতে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একবার ফেলেই দেখি। সূর্য পশ্চিম আকাশে চলে গেছে দেখেও আপনি আবার ছিপটা জলে ফেললেন? ভুল তো এখানেই করেছিলাম। পরের বার বড়শি তুলতে তুলতে অন্ধকার হয়ে আসতে লাগলো। এদিকে মাছ তখন খেয়েছে, সেটাকে ছিঁড়েও আসতে পারছি না, আবার তুলতেও পারছি না। তাকে খেলাতে খেলাতে যখন বড়শিটাতে মাছটাকে তুললাম ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। অন্ধকারে চারপাশটা ঘিরে পড়তে শুরু করেছে। আমার সঙ্গে কোনো আলো নেই। তাড়াতাড়ি ব্যাগে মাছ ভরে বড়শিগুলো নিয়ে উঠে আসতে যাব, দেখি একটা নৌকা কখন যেন আমার পাশের ঘাটের কাছে এসে ঠেকেছে। দেখলাম সেখান থেকে নেমে এলো গদাই। আমার কাছে এসে সে বলল, আরে তোকে বলেছিলাম না বাড়িতে থাকতে, তুই এখানে কি করছিস? মাছ ধরতে এসেছিস কি? কি মাছ পেয়েছিস নাকি দেখি? গদাইকে দেখে তো আমি খুশি হয়ে গেলাম। সে এত তাড়াতাড়ি চলে এলো কেন সে কথা না জিজ্ঞাসা করে ব্যাগটা খুলে তাকে মাছ দেখাতে লাগলাম। গদাই আমার কাছে এগিয়ে এলো, হাতটা ঢুকিয়ে বড় একটা মাছ তুলে নিল। আমি বললাম, আরে 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 কি করছিস কি? আরে মাছটা অন্যভাবে তুলিস না, যদি লাফিয়ে জলে পড়ে যায় তাহলে কি হবে বলতো? আরে আরে সাবধান। কিন্তু গদাইকে সাবধান করে কি হবে? গদাই দুটো হাতে শক্ত করে মাছটাকে চেপে ধরেছে। আমিও উঠে এলাম জলের থেকে। এক হাতে দুটো বড়শি, অন্য হাতে ব্যাগটাকে ধরে জঙ্গলের ভেতরের দিকে হেঁটে চললাম। গদাই আমার পাশাপাশি হাঁটছে। আকাশে অন্ধকার নেমেছে। আধো অন্ধকারের মধ্যে গদাইকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। ভালো বড় মাছ ধরেছিস তো। আমি এত বড় মাছ এখানে কখনো ধরতে পারিনি। চল চল বাড়ি যাই তাড়াতাড়ি, অন্ধকার হয়ে গিয়েছে। আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। গদাই আমার পেছনে হেঁটে আসছে। হাঁটতে হাঁটতে বেশ কয়েকটা কথা বললাম, কিন্তু গদাই কোনো উত্তর দিল না। এদিকে পেছন থেকে একটা কেমন যেন খচর খচর শব্দ শুনতে পাচ্ছি। কি মনে হতে পেছনে ঘুরে তাকিয়ে দেখি এই জঙ্গলের ডাল পাতার ফাঁক থেকে একটু আগে উঠে আসা চাঁদের অল্প আলো এসে পড়েছে। সেই আলোতে দেখতে পেলাম গদাই বসে আছে আর দুটো হাতে মাছটাকে চেপে ধরে কচর মচর করে মাছটা খেয়ে চলেছে। ব্যাপারটা দেখে আমি মুহূর্তের মধ্যে কেমন যেন হয়ে গেলাম, আর ঠিক তখনই একটা ব্যাপার আবিষ্কার করতে পারলাম। আরে এখানে গদাই কোথায়? আমার সামনে মাটির উপরে যে বসে আছে সেটা একটা কালো ছায়া ছাড়া অন্য কিছুই নয়। সঙ্গে সঙ্গে মনে পড়ল গদাইয়ের কাল দুপুরে ফেরার কথা ছিল।
অন্ধকারে রাতের সময় এই নদীর ঘাটের কাছে কোনো নৌকো লাগার কথাই নয়, সেটা গদাই আমায় বলেছিল। সঙ্গে সঙ্গে বোধহয় কালো ছায়াটাও বুঝতে পারল আমি কিছু একটা বুঝতে পেরেছি। সে মাথাটা তুলে আমার দিকে যেই তাকালো, ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। আমি দেখতে পেলাম আমি জঙ্গলের মধ্যে কোথায়। আমি দাঁড়িয়ে রয়েছি সেই নদীর ঘাটের কাছে। আমার হাতে সেই হুইল ছিপটা, আর সেই ছিপের মধ্যে মাছটা তখনও বেঁধে রয়েছে। আমি তাকে প্রাণপণে ওপরে তোলার চেষ্টা করে চলেছি। চারপাশে অন্ধকার নেমে পড়েছে, গুটগুটে অন্ধকার, তার মধ্যে এমন একটা ব্যাপার হচ্ছে। আমি চিৎকার করতে যাব, কিন্তু চিৎকার করতে পারছি না, মুখ থেকে যেন শব্দ বের হচ্ছে না। তখনই বুঝলাম আমার ঠিক পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে, কিন্তু আমি উঠে যে তাকে দেখব সেই ক্ষমতাটুকু আমার মধ্যে নেই। মনে হলো যেন আমার ঘাড়ের ওপরে ঠান্ডা হাত এসে পড়েছে। কখন যেন সেই হাতটা ক্রমশ তার ধারালো নখগুলো দিয়ে আমার ঘাড়ের কাছে আস্তে আস্তে জমতে শুরু করেছে, কিন্তু কোথায় যেন একটা খটকা লাগছে বারবার। কিসের খটকা সেটা বুঝতে পারছি না। হঠাৎ মনে হলো দূর থেকে কে যেন আমায় ডাকছে, আমার নাম ধরে চিৎকার করছে অনেকে একসঙ্গে, কিন্তু কিন্তু আমি ঠিক ধরতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। গাড়ির ওপরে সেই নখের আঁচড়গুলো আস্তে আস্তে বেড়েই চলেছে। কানের কাছে কে যেন আস্তে আস্তে বলল, অন্ধকারে ঘাটে যে আসে সে আর এখান থেকে ফিরতে পারে না, তাকে আমার সঙ্গে যেতে হয়। এরপরেই যে ব্যাপারটা বুঝতে পারলাম সেটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। একটা ঠান্ডা হালকা হাওয়ার মতো কি যেন আমার ঘাড়ের কাছে এসে পড়ল। স্পষ্ট বুঝতে পারলাম দুপাটি দাঁতের কর্মর শব্দ হচ্ছে, আর সেই দাঁত হা করে আমার ঘাড়ের দিকে এগিয়ে আসছে আমায় কামড় দেওয়ার জন্য। মুহূর্তের মধ্যে আমার মনের ভেতর থেকে কে যেন আমায় বলে উঠল, কি করছিস কি তুই? ভুল ভাবছিস সব। আসলে এইসব কিছুই নয়, এইসব আসলে মায়া। তোর হাতে থাকা ওই ছিপগুলোকে সামনের দিকে ছুঁড়ে ফেল, সামনের দিকে ছুঁড়ে ফেল। মাথার ভেতরে এই কথাগুলো শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতে ধরে রাখা সেই হুইলটা, যেটা দিয়ে মাছ তুলছিলাম, সেটাকে ছুঁড়ে দিলাম সামনের দিকে। আর সঙ্গে সঙ্গে যেন একটা আর্তনাদের মতো শব্দ শোনা গেল, সাথে ধপ করে একটা শব্দও হলো। আর তারপরেই দেখলাম আমি দাঁড়িয়ে আছি সেইখানেই যেখানে আমার একটু আগে সামনে বসে সেই বিভৎস মূর্তিটা মাছ খাচ্ছিল। আমার হাতের হুইল ছিপের মধ্যে যে লোহার অংশটুকু ছিল সেটা গিয়ে লেগেছে তার গায়ে, তাই সেটা পিছিয়ে গেছে। আমার চারপাশে আর কিছুই নেই কোথাও। ব্যাপারটা বুঝতে পেরে প্রাণপণে পেছনের দিকে ছুটতে লাগলাম। বড়শি, মাছ সবকিছু পড়ে রইল সেখানে। ছুটতে ছুটতে শুনতে পেলাম গদায়ের স্ত্রীর গলা, দাদা, ও দাদা, দাদা কোথায়? দাদা, দাদা তুমি কোথায়? আমি এখানে, এই জঙ্গলের ভিতরে। তোমরা কোথায়? বাঁচাও, বাঁচাও আমায় এখান থেকে, বাঁচাও। ছুটতে ছুটতে সেই জঙ্গল থেকে বেরিয়ে আসি আমি। পেছনের দিকে মনে হলো চার হাত পায়ে সে বিভৎস কালো মূর্তিটা যেন আমায় ধরার জন্য ছুটে আসছে। কি করব বুঝতে পারছিলাম না। তারপরে দৌড়তে লাগলাম প্রাণপণে। পকেটে একটা দেশলাই ছিল, দেশলাইয়ের কথা মনে পড়তেই সেটাকে ঝটপট বের করে জ্বালিয়ে ফেললাম। সেই কালো মূর্তিটা যেন আমার কাছে এসে প্রায় তার ধারালো নখ দিয়ে একটা ধাক্কা দিতে গিয়েও
হঠাৎ করে জ্বলে ওঠা আগুনটা দেখে ছিটকে অন্ধকারে মিশে গেল। ততক্ষণে হ্যারিকেন নিয়ে গদাইয়ের বউ এবং বাকি সকলে সেখানে এসে পড়েছে। আমি তখন রীতিমতো হাঁপাতে শুরু করেছি। হৃৎপিণ্ডটা যেন মুখ থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছে। তারাই আমায় কোনো রকমে ধরে ধরে সেখান থেকে পার করে নিয়ে গেল। রুদ্ধশ্বাসে নারায়ণতলার সেই নদীর ধারের জঙ্গলের কথাটা ওরা শুনে চলছিল। এবার বসন্ত বলল, শেষ মুহূর্তে আপনার কাছে থাকা ওই দেশলাইটা আপনাকে বাঁচিয়ে দিল, কিন্তু আপনি তো সিগারেট এখন খান না বলেন। খুব বেশি কখনো খেতাম না, তবে কোথাও গেলে সিগারেট কিংবা বিড়ির প্যাকেট তার সঙ্গে দেশলাই পকেটে রাখতাম, কখন কোন কাজে লেগে যায়। সেইবার যেমন এই দেশলাইয়ের জন্য চরম বিপদে শেষ মুহূর্তে বেঁচে গিয়েছিলাম। তারপর কি হলো? প্রচণ্ড ভয়ে কিংবা থাকার জন্যই আমি বোধহয় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। শেষ মুহূর্তে মনের বল ফিরে আসার জন্য আমি ওই বিপদ থেকে বেঁচে গেলেও তার প্রভাবটা ছিল প্রবল। সেই রাতেই জ্বর এসেছিল, 3 দিন প্রচণ্ড জ্বর ছিল। গ্রামের এক কবিরাজ আমার সেবা করেছিল। পরের দিন গদাই ফিরে এসে সমস্ত কিছু জানতে পারে। আমার শরীর সুস্থ হওয়ার পর গদাই আমায় নারায়ণতলা গ্রাম ঘুরে দেখিয়েছিল। তখন তার কাছে জানতে পেরেছিলাম ওই জঙ্গলের আশ্চর্য ইতিহাসের কথা। কি হয়েছিল গাঙ্গুলি মশাই? ওই জঙ্গলে কেউ কি মরেছিল নাকি? সেই গ্রামের অনেক লোকেই জঙ্গলের মধ্যে মারা গেছে। তার জন্য গদাই ও তার বউ আমায় বারণও করেছিল। আসলে ব্যাপারটা হয়েছিল যে ওই জঙ্গলের মধ্যে অনেক আগেই ঘর বানিয়ে থাকতো এক বয়স্ক মানুষ। অনেকে বলেছে নাকি অনেক কিছু জানতো সে, কালো জাদুর চর্চা করত, নদী থেকে মাছ ধরতো আর তাতেই খেয়ে দিয়ে তার জীবন চলত। সব কিছুই ঠিকঠাক ছিল যতদিন না পর্যন্ত জেলেরা ওই লোকটির মাছ ধরার একটা আশ্চর্য গুণ আবিষ্কার করলো। লোকটি নাকি মাছ ধরত শুধুমাত্র লাঠি দিয়ে। একটা লাঠির মাথায় সুতো বেঁধে জলের মধ্যে সে ফেলে রাখত, তাতেই নাকি বড়শির মতো মাছ উঠে আসতো তার মন্ত্রের গুণে। তারপর কি করে যেন লোকটি মারা যায়। কুড়ে ঘরের মধ্যে তার মৃতদেহ পড়েছিল অনেক দিন, যতদিন না পর্যন্ত 2-1 লোক সাহস করে তার কুড়ে ঘরের মধ্যে গিয়ে দেখে। তারপর তার মৃতদেহ উদ্ধার করে সেখান থেকে শ্মশানে পুড়িয়ে ডুরিয়ে শেষকৃত্য করে দেয়। কিন্তু তারপরেও নাকি বৃদ্ধকে অনেকেই ওখানে দেখেছিল। আর তারপর থেকে এমন একটা ভয়ঙ্কর বিপদ শুরু হয়। কিন্তু আপনি তো সেখান থেকে বেঁচে গিয়েছিলেন, তারপর তো আর কোনো অসুবিধা হয়নি, তাই না? গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু গল্পটা এখানে শেষ হয়নি। যেদিন আমার শরীর ঠিক হয়ে যায় সেদিন গদাই একটা আশ্চর্য কথা বলেছিল। এই 3 দিন তুই একটা ঘরের মধ্যে ছিলি। রাতের বেলা তুই ঘর থেকে বাইরে চলে যাওয়ার চেষ্টা করতি, ও যেন তোকে ডাকতো। আমি আর আমার বউ মিলে অতি কষ্টে তোকে ঘরের মধ্যে বন্ধ করে রাখতাম। তুই চিৎকার করতিস, কান্নাকাটি করতিস, যেন বাইরে থেকে কেউ তোকে ডাকছে। আর আমাদেরও মনে হতো ঘরের বাইরে চারপাশে কে যেন একটা ঘুরে বেড়াচ্ছে। আরও একটা ব্যাপার, বাড়ির চারপাশে মাছের গন্ধ ছড়িয়ে থাকতো সব সময়। এইসব কি বলছিস তুই? ঠিক বলছি রে। আমি যেদিন ফিরে এলাম তোর এমন অবস্থা দেখেই আমি বুঝতে পেরেছিলাম সমস্যা কিছু একটা হবে। তাই ওই লাল সুতোটা তান্ত্রিকের কাছ থেকে এনে তোর হাতে পরিয়ে দিই। তবু রাতের বেলা ঘুম থেকে উঠে দেখি তুই দরজা খুলতে যাচ্ছিস।
তাড়াতাড়ি তোকে ডাকতে গিয়ে দেখি তোর চোখ দুটো বন্ধ, আর তুই কি সব যেন বিড়বিড় করছিস। আমি সঙ্গে সঙ্গে জানলার কাছে গিয়ে দেখি বাইরে একটা পুরো মতো লোক দাঁড়িয়ে রয়েছে, যেন তার চোখ দুটো কালো অন্ধকারের মতো। আমায় দেখতে পেয়ে সে ঝাঁপিয়ে এলো জানলার কাছে, চিৎকার করে বলল, ওকে আমি নিয়ে যাব, ওকে আটকে রাখবি না, ওকে নিয়ে যাব আমি। কিভাবে যে এই বিপদের মধ্যে থেকে আমাকে গদাই এবং তার বউ মিলে রক্ষা করেছিল আমি জানি না। 3 দিন পরে জ্ঞান ফিরে এই সমস্ত জানতে পেরে আমি ভারী আশ্চর্য হয়ে যাই। হতে পারে ওই বৃদ্ধ মারা যাওয়ার পেছনে গ্রামেরই কারোর হাত রয়েছে, তার জন্যই এই গ্রামের লোকেদের ওপর সে এমনভাবে তার প্রতিশোধ নিত। আপনিও সেই গ্রামেই থাকতে গিয়েছিলেন, তাই সে আপনাকেও মারতে চেয়েছিল। শেষ মুহূর্তে আপনি কোনোভাবে বেঁচে যান। কিন্তু তাই বলে আপনার পিছু নিয়ে এসে বাড়ি পর্যন্ত চলে যাবে, সেখান থেকে আপনাকে বার করে এনে মারতে চাইবে? 10 বছর ধরে গ্রামে সব চলছিল। 10 বছর ধরে কোনো আত্মাজি যদি থাকে তার ক্ষমতা এমনি এমনি কি আর কম হয়? তবে একটা ব্যাপার আমি বুঝতে পেরেছিলাম। দুপুরবেলা সেখানে মাছ ধরতে বসার পরে প্রথম মাছ যখন আমি তুলেছিলাম, তারপরে আমার আশ্চর্য একটা ব্যাপার মনে হয়েছিল যেন আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে কাউকে দেখতে পাইনি বটে, কিন্তু একটা ঠান্ডা হাওয়ার ধাক্কা লেগেছিল। আমার মনে আছে গদাই বলেছিল ওইখানে যে শক্তি আছে সে নিশির মতো। আসলে নিশির মতো নয়, ওই প্রেতের এমন কোনো এক ক্ষমতা ছিল যাতে সে মানুষকে ভুল কিছু দেখাতে পারত। আমার এখনো মনে হয় সেই দিন ওই সময় আসলে সূর্য পশ্চিম আকাশের লাল রং নয়, সূর্য পশ্চিম আকাশে ডুবে গিয়েছিল। চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়েছিল। কোনো এক আশ্চর্য উপায়ে সে আমাকে আটকাবার জন্য এমন কিছু দৃশ্য দেখিয়েছিল যাতে আমি আরও একটু থেকে যাই। গাঙ্গুলি মশাইয়ের কথা শুনে দুজনে কেমন স্তব্ধ হয়ে গেল। বাবু বলল, মানে এমনটাও কি সম্ভব? আপনার আশেপাশে সমস্ত পরিবেশ পরিবর্তন করে দেওয়ার মতো ক্ষমতা মানে কারো থাকতে পারে? ওই স্থান ছিল অশুভ, সেখানকার সব কিছুই সে পরিবর্তন করতে পারত এমন একটা ধারণা আমার হয়। না হলে ওই অল্প সময়ের মধ্যে সূর্য একেবারে ডুবে গিয়ে চারপাশে অন্ধকার ঘুটঘুটে হয়ে পড়ল কি করে? আমাকে যখন গদাইয়ের বউ এবং বাকিরা খুঁজে পায় তখন রাত 10টা বাজে। একটা কথা ভেবে দেখো, যদি সূর্য ডুবে যাওয়ার সময় বিকেল 5টাও হয়, তাহলে আরেকটি মাছ ধরতে আমার 5 ঘন্টা সময় লেগে গেল। এটা কি হতে পারে? গাঙ্গুলি মশাইয়ের কথার উত্তর ওদের কাছে ছিল না। গাঙ্গুলি মশাই পকেট থেকে একটা 100 টাকার নোট বার করে হরিকে দিয়ে এতদিনের হিসাব কাটিয়ে নিতে বললে। হরিও সেটাই করতে লাগলো। বাবু আর বসন্ত উঠে পড়েছিল, ফিরতে হবে। তবে উঠে পড়তে পড়তে বসন্ত আবার বলল, এই কাল দুপুরে মাছ ধরার প্ল্যানটা কি তাহলে করবো নাকি? না থাক, কয়েকদিন পরেই করি। গাঙ্গুলি মশাই যা শোনালেন, এরপর তো মাছ ধরতে বসে বারবার এদিক ওদিক তাকাতে হবে দেখছি। গাঙ্গুলি মশাই হেসে উঠে তারপর হাঁটতে লাগলেন গ্রামের দিকে। শুধু পেছন থেকে হরি আস্তে আস্তে বলে উঠল, আরে তোমরা আবার বিশ্বাস করলে ওইসব বাজে কথা? এমন কিছু হতে পারে নাকি? তাকে যদি মারার জন্য ওই বুড়োর ভূত এসেও থাকে, তাহলে ছেড়ে দিল কেন? অবাক হয়ে গেলে তাই তো? তাকে ছেড়ে দিল কেন সেই কথাটাই তো জানা হলো না। থাক, পরের দিন জানা যাবে না হয়। গাঙ্গুলি মশাই হাঁটতে হাঁটতে তখন সামনের পথে অনেক দূর চলে গেছে। ওরা এখান থেকে দেখতে পাচ্ছেন গাঙ্গুলি মশাই যে পথে এগোচ্ছে সেই পথেই একপাশে চুপ করে মাছ ধরে চলেছে রত। তখনও ওদিকে সূর্যটা পশ্চিম আকাশে প্রায় হেলে পড়েছে তখন।